ধরবে, আর তো কাউকে ধরবে না। তার মানে নির্দিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের স্পেসিফিক। এনজাইমও সাধারণত ওরকম, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেট বা পদার্থের প্রতি স্পেসিফিক। সাবস্ট্রেট হচ্ছে পদার্থ, এ এবং বি দুইটা পদার্থ বিক্রিয়া করছে, এখানে একটা এনজাইম তাদেরকে হেল্প করছে বিক্রিয়া করতে, এই এ আর বি এই দুইটা বলা হয় সাবস্ট্রেট। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কিছু? স্যার জি স্যার, স্যার এই যে ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে বইতে এরকম একটা লাইন ছিল যে এই কারণে প্রকৃতপক্ষে লম্বা সূত্রাকার ডিএনএ কোন প্রান্তে অনুলিপন শুরু হয় না, অনুলিপন শুরু হয় সূত্রের মাঝে একই সাথে বহু জায়গায়। যেমন স্যার ব্র্যাকেটে দিছে ড্রোসোফিলাকে 50,000 স্থানে। এই ড্রোসোফিলা কি কোন প্রাণী নাকি? ড্রোসোফিলা হচ্ছে একটা মাছি, মাছির বৈজ্ঞানিক নাম ড্রোসোফিলা। ওইখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, খেয়াল করো, একটা ডিএনএ কিন্তু বেশ লম্বা, বেশ লম্বা লম্বা। এখন আমরা যেমন রেপ্লিকেশন দেখছি যে এইখানে রেপ্লিকেশন হচ্ছে, কিভাবে রেপ্লিকেশন হচ্ছে খেয়াল করো, ছবি দেখা যাচ্ছে তো, এই যে দুইটা সুতার বিপরীতে নতুন করে আবার ডিএনএ সুতা তৈরি হচ্ছে, এইদিকে হচ্ছে আবার এইদিকে তৈরি হচ্ছে। আবার এই ডিএনএ সুতাটার এখানে প্যাচ রয়ে গেছে, এইটুকু জায়গায় প্যাচ রয়ে গেছে, কিন্তু তার নিচে আবার আরেকটা জায়গায় কিন্তু প্যাচ খুলে অলরেডি এখানে আবার রেপ্লিকেশন শুরু হয়েছে। একটা ডিএনএ তে একই সাথে অনেক জায়গায় রেপ্লিকেশন শুরু হয়, এটা 100 বা 1000 জায়গায় হতে পারে। যেমন এখানে আবার রেপ্লিকেশন শুরু হয়েছে, একটা সুতো এরকম নিচের দিকে তৈরি হচ্ছে আর একটা সুতো উপরের দিকে তৈরি হচ্ছে। এভাবে একটা ডিএনএ এর ভেতরে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় এট এ টাইম রেপ্লিকেশন হতে থাকে। কিভাবে হয়? এইখানে যে একটা এনজাইম আছে, হেলিকেজ এনজাইম, এখান থেকে সামনের দিকে আসছে, প্যাচ খুলে বন্ড ভেঙে দিয়েছে, আর অন্যান্য এনজাইম যাদের কথা গত ক্লাসে বলেছি তারা সবাই এই রেপ্লিকেশনটা কমপ্লিট করেছে। হেলিকেজ এনজাইম তো এখানে সে থেমে যায় না, সে আরো সামনে আগাতে থাকে, আরো প্যাচ খুলতে থাকে। আবার এখানে যে এইটুকু জায়গার মধ্যে রেপ্লিকেশন ঘটেছে, এখানে এসে কি হেলিকেজ এনজাইম থেকে যায় না, সে আরো সামনের দিকে আগাতে থাকে। এইভাবে অসংখ্য জায়গায় যখন একই সাথে রেপ্লিকেশন হয়, তখন এইখানে এই যে প্যাচ খুলতে থাকে আর নতুন ডিএনএ সুতা তৈরি হতে থাকে, এখানে আবার প্যাচ খুলতে থাকে, নতুন ডিএনএ সুতা তৈরি হতে থাকে। উপরের দিকেও তো নতুন সুতা তৈরি হয়েছে, এই নিচের থেকে যে সুতা তৈরি হয় সেটা এক পর্যায়ে গিয়ে উপরের সুতার সাথে জুড়ে যায়, আবার এখানে যে সুতা তৈরি হয়েছে এই নিচের সুতাটা গিয়ে উপরের ওই সুতাটার সাথে যোগ হয়ে যায়। এইভাবে একটা বড় ডিএনএ এর অনেক জায়গায় একই সাথে রেপ্লিকেশন হয়েও প্রত্যেকটা জায়গায় যে নতুন নতুন ডিএনএ সুতা তৈরি হয়, সেই সুতা এখানকার সুতা উপরের ডিএনএ সুতার সাথে যে কানেক্ট হয়ে যায়। দুইটা সুতা তৈরি হয়, তো এখানে যেমন দুইটা সুতা তৈরি হয়, এখানেও দুইটা সুতা তৈরি হয়। এই নতুন সুতা গিয়ে উপরের নতুন সুতার সাথে মিশে যায়, এই নতুন সুতা গিয়ে উপরের নতুন সুতার সাথে মিশে যায়। আলটিমেটলি এক সময় এই যে ধর এটা আমার ডিএনএ, পুরাতন ডিএনএ, সেখান থেকে কি হয়, আমার পুরোটা প্যাচ খুলে নতুন ডিএনএটা তৈরি হয়। এরকম এই একটা ডিএনএ দুইটা ডিএনএ হয়ে যায়। কিভাবে? এই সুতাটা পুরাতন বাট এই সুতাটা নতুন, আবার এখানে এই সুতাটা পুরাতন এই সুতাটা নতুন। এবার এক পর্যায়ে দুইটা প্যাচ খুলে আলাদা হয়ে গিয়ে এই লম্বালম্বি ভাবে একটা সুতার বিপরীতে এটা নতুন হয়েছে, তার মানে এটা পুরাতন এটা নতুন। আবার একটা সুতার বিপরীতে এটা নতুন হয়েছে, এটা পুরাতন এটা নতুন, এখানে একটা পুরাতন একটা নতুন। এইভাবে প্যাচ উপরের দিকে খুলতে থাকে আর দুইটা পুরো ডিএনএ একসময় পুরোপুরি আলাদা হয়ে যায়। আর এই প্যাচ খুলে যে ডিএনএ তৈরি হতে যাচ্ছে এমন না যে এইখান থেকে হয়েছে একবারে এইখান থেকে শেষ হতে হতে ওই মাথা পর্যন্ত যাবে, তা না। এখানে হয়, আবার এখানে হয়, আবার এখানে হয়, একই ডিএনএ এর অনেক জায়গায় একই সাথে রেপ্লিকেশন হয়। আর সব জায়গায় যে ডিএনএ সুতা নতুন তৈরি হতে থাকে, নিচের সুতার সাথে নতুন উপরের সুতা যুক্ত হয়ে যায়। তাহলে আলটিমেটলি একটা লম্বা নতুন পুরো একটা নতুন সুতা, আবার এ পাশেও পুরোটা একটা নতুন সুতা তৈরি হয়। আমি বোঝাতে পারছি কিনা জানি না। ওইটাই বলতে চেয়েছে বিজ্ঞানীরা, এই জিনিসটা একটা কোষ জীবন্ত থাকা অবস্থায় তো দেখা যায় না, ডিএনএ এর ভেতরে কিভাবে রেপ্লিকেশন হচ্ছে এটা তো হাইপোথেটিক্যাল। একসাথে কি একটা কোষের ভিতরে একটা ডিএনএ এর ভিতরে কোথায় রেপ্লিকেশন হচ্ছে এটা দেখা যাবে না, কোন মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। কারণ কি, কোষটাকে যদি তুমি ওপেন করো, নিউক্লিয়াসের ভেতরে কি হচ্ছে, ক্রোমোজোমের ভেতরে যদি কি হয় দেখতে চাও, তাহলে কি কোষটা বাঁচবে? কোষটাকে ওপেন করলে তো সে আর বাঁচবে না। এটা তো মানুষ না যে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে তুমি বুকের খাঁচা খুলে ফেলবা,
তারপরে দেখবা বুকের ভেতরে হার্ট চলতেছে আর ওদিকে তুমি অপারেশন করতেছো। সেরকম না তো, একটা কোষের নিউক্লিয়াস ওপেন করলে তো কোষটা মারা যাবে, তাহলে তো আর ওই সময় রেপ্লিকেশন হবে না। এটা হাইপোথেটিক্যাল, অনেকটা বুঝাতে পারছি কিনা? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে বিভিন্ন সিমটমের সাপেক্ষে ধারণা প্রস্তুত। জি স্যার, বুঝছি। স্যার ফিল ফ্রি টু আস্ক, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা, কেউ সংকোচ করবা না। এখানে পড়াশোনার জন্য সংকোচের কোনো স্থান নাই, যতটা জানার যত খুশি জিজ্ঞেস করে জেনে নিবা। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার রেপ্লিকেশনে মানে আরেকটা ছিল যে বইতে লেখা এরকম, ডিএনএ পলিমারেজ এনজাইম 3 একটি নিউক্লিওসাইড ট্রাইফসফেট এনে মুক্ত 3 হ্যাঁ প্রাইম গ্রুপে বুঝছি, সংযুক্ত করে অনুলিপন তোমার কাজের কথাটা আমি সূচনা বুঝছি, করে। আমি বুঝছি স্যার না ওখানে যেটা বলতে চেয়েছি। স্যার ওই হ্যাঁ ফসফেট পরে আর ফসফেট দিয়ে কিছু লেখা, ওগুলো বুঝে নাই। ওগুলো বোঝো না, ওইটাই আমি বলছি। ওখানে দেখো লেখা আছে জিটিপি, আবার এরকম আছে জিএমপি, এরকম আছে নাকি লেখাগুলো? না স্যার, নাই তো। এরকম লেখা আছে? না স্যার। কি লেখা আছে তাহলে? স্যার এটা পড়ে শোনাবো? তারপরও স্যার এই বইয়ের 50 পৃষ্ঠা লেখা, ডিএনএ পলিমারেজ এনজাইম 3 একটি নিউক্লিওসাইড ট্রাইফসফেট এনে মুক্ত 3 প্রাইম ওটা তো ওএইচ শুনছি, গ্রুপে। তুমি হ্যাঁ যেটা স্যার। পড়তে পারো না সেটা কি? হ্যাঁ স্যার, এই সময় ট্রাইফসফেটের একটি ফসফেট ওগুলো নিউক্লিওসাইডের আমি সাথে বুঝছি, ওগুলো সব আমি বুঝছি, কিন্তু তুমি পড়তে, ওইটা আমি বুঝাই দিচ্ছি এখন। আমি আগে বুঝাই, তারপর তোমার তুমি একটা কাজ করো, আমি বুঝাইতে থাকি, খেয়াল করতে থাকো তুমি। আমি তো বুঝছি ওটা, আর তুমি যে জায়গাটা পড়তে পারো না সেই জায়গাটা আমি দেখাই তোমাকে। সম্ভবত এই জিনিসগুলো তুমি পড়তে পারতেছো না। কোনটা, হাসানের না তোমার? জি স্যার। এই জিনিসগুলো মনে হয় তুমি পড়তে পারতেছো না, আমি বের করছি। হাসানের বইটা এই ওপেন করছি, ওটা ট্রান্সলেশন না? না স্যার, রেপ্লিকেশনে ডিএনএ 5 নাম্বার রেপ্লিকেশন, অপশন। হ্যাঁ রেপ্লিকেশন, হ্যাঁ রেপ্লিকেশন। এটার স্যার সাথে এই তোমাদের পেজ, বইয়ে স্যার এই পেজের মনে হয় এই পেজের চিত্রটা। এটার মধ্যে হ্যাঁ স্যার, এখানে 5 নাম্বার একটা অপশন আছে, ওই 5 5 নাম্বার নাম্বার অপশন, অপশনে। হ্যাঁ 5 নাম্বার অপশন তো এই যে, হ্যাঁ এনজাইমকৃত পৃথকীকৃত একটি সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে, এই যে 5 নাম্বার পয়েন্ট, জি স্যার। এখান থেকে না তুমি পড়তেছো? হ্যাঁ স্যার, এখানে ভিতরে ফসফেটের বিষয়টা বুঝি নাই। এই যে এখান থেকে পড়তেছো তো তুমি লেখাটা? জি স্যার, জি স্যার। তোমার লেখা মিলছে? হ্যাঁ স্যার, এই যে মাঝখানে ডিএনএ পলিমারেজ এনজাইম হ্যাঁ 3। বুঝছি, ও লেখা আমি বুঝাই দিতেছি, ওটা আমি বুঝছি। এখন পড়াটা ধরো, আমি কি বলছি ওখানে শোনো, খুব মনোযোগ দাও। এই ডিএনএর যে সুতাগুলো তৈরি হয়, নিউক্লিওটাইড সুতাগুলো তৈরি হয় কিভাবে দেখো। এটা একটা শর্করা, এটা নাইট্রোজেন যুক্ত ক্ষার, মনে করো অ্যাডিনিন। তারপর এটা হচ্ছে অজৈব ফসফেট, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট, এই তিনটাকে একসাথে বলে নিউক্লিওটাইড। তারপরে হচ্ছে এরকম, খেয়াল করিও কিন্তু এখানে আরেকটা ফসফরিক অ্যাসিড, এখানে মনে করো থাইমিন। তাহলে এই পাশে সুতায় তো থাকে কিরকম আমরা জানি, অ্যাডিনিনের বিপরীতে থাইমিন। এই এখানে আবার একটা ফসফরিক অ্যাসিড, থাইমিনের বিপরীতে হবে অ্যাডিনিন। এখানে আরেকটা শর্করা, এই ফসফরিক অ্যাসিড, এইভাবে তো যুক্ত হতে থাকে নিউক্লিওটাইড গুলো। এটা কিন্তু একটা নিউক্লিওটাইড, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক, আবার এটা একটা নিউক্লিওটাইড। আবার এই পাশে এটা একটা নিউক্লিওটাইড, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। আবার নিচের এটা আরেকটা নিউক্লিওটাইড, শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড। সব বুঝছি এখন, এটা আমরা গঠনের মধ্যে বুঝছি। এখন ডিএনএ যখন তুমি রেপ্লিকেশন করলা, ডিএনএ যখন তৈরি করলা, সেই জায়গায় আমি যাই। তুমি কি করছো, খুব মনোযোগ দিও কিন্তু। এই হচ্ছে তোমার দুইটা সুতা, প্যাচ খুলে ফেলেছো। এই এক সুতা সাপেক্ষে বুঝাই 3 to 5, এই সুতাটা 5 to 3। মনোযোগ দিও, এখানে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন। এখন তুমি তো বলছো যে এখানে ধরো একটা প্রাইমার তৈরি হলো, একটা আরএনএ প্রাইমেজ এনজাইমের কল্যাণে। সেই প্রাইমারটার মাথায় গিয়ে একটা ডিএনএ পলিমারেজ 3 এনজাইম বসলো, মনে করো এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইম বসলো।
এখন এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইম কি করবে, সামনের দিকে হাঁটবে আর এই পুরানো ডিএনএ সুতোটাকে দেখে দেখে আরেকটা নতুন ডিএনএ তৈরি করতে করতে যাবে। কিভাবে? এই ধর যাচ্ছে ডিএনএ তৈরি করতে করতে। কিভাবে? থাইমিনের বিপরীতে অ্যাডেনিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, এই তৈরি করতে করতে যাচ্ছে। তার মানে এখানে এসে একটা অ্যাডেনিনকে দাঁড় করিয়ে দিয়েছে, থাইমিনের বিপরীতে অ্যাডেনিনকে দাঁড় করিয়ে দিয়েছে, সাইটোসিনের বিপরীতে গুয়ানিনকে দাঁড় করিয়ে দিয়েছে, গুয়ানিনের বিপরীতে সাইটোসিনকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন এখানে সি মানে সাইটোসিন, আসলে কি এখানে সাইটোসিন একা আছে? এই জায়গাটুকুর গঠনটা যদি আমরা দেখতে চাই, এই জায়গাটুকুর গঠন তো এরকম, মনোযোগ দিও কিন্তু। এই অ্যাডেনিন, এই হচ্ছে অ্যাডেনিন, তারপরে গুয়ানিন। হ্যাঁ, দরকার বোধে আমি একটা কাজ করি, এইটা লিখি, এটা সাইটোসিন, নিচের দিকে লিখলে সুবিধা হয়। এই সাইটোসিন, মনে করো এই সাইটোসিন, ফসফরিক অ্যাসিড, খুব ঠান্ডা ভাবে খেয়াল করো। এই গুয়ানিন, এই মনে করো গুয়ানিন, এই অ্যাডেনিন, আমি অ্যাডেনিন লিখবো এখন, সরি ফসফরিক অ্যাসিড, এই অ্যাডেনিন। অর্থাৎ এই যে জিনিসটা সেটা কিন্তু এই নাকি, এখানে এ মানে কিন্তু এই, এখানে এ মানে কি অ্যাডেনিন একা? না, অ্যাডেনিনের সাথে শর্করাও আছে, ফসফরিক অ্যাসিড আছে, তবে এই লাস্টেরটায় ফসফরিক অ্যাসিড থাকবে না, এখানে OH, আর একেবারে লাস্টের উপরেরটায় ফসফরিক অ্যাসিড থাকবে না, CH2OH। এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। এখন খেয়াল করো, এখানে যখন অ্যাডেনিন আসছে, এই হচ্ছে এই জিনিসটা আসছে, তার সাথে তো একটা ফসফরিক অ্যাসিড নিয়ে আসছে, কিন্তু যখন আসে ও এই ফসফরিক অ্যাসিডটা নিয়ে আসছে, ভালো কথা, তাহলে ও ধরো এই ফসফরিক অ্যাসিডটা নিয়ে আসছে, তাহলে ও তো ফসফরিক অ্যাসিড আনে নাই। আসলে হয় কি, যখন অ্যাডেনিন আসছে সে একা আসে নাই, সে 3 ফসফরিক অ্যাসিড নিয়ে আসছে, এইখানেও একটা ফসফরিক অ্যাসিড নিয়ে আসছে, আর এইখানেও একটা ফসফরিক অ্যাসিড নিয়ে আসছে। অর্থাৎ অ্যাডেনিনটা যখন আসছে এই অবস্থায় আসছে, দেখো এই হচ্ছে অ্যাডেনিন, এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে, এখানে একটা ফসফরিক অ্যাসিড আছে, আবার এখানেও একটা ফসফরিক অ্যাসিড আছে, এই অবস্থায় অ্যাডেনিনটা আসছে, এটাকে বলা হয় ট্রাইফসফেট। অ্যাডেনিনের সাথে 3টা ফসফরিক অ্যাসিড, 1 2 3, এটাকে বলা হয় ATP, অ্যাডিনিসিন ট্রাইফসফেট। এই অবস্থায় কিন্তু সে এখানে আসছে, 3টা ফসফরাস নিয়ে আসছে। এখন ঠিক আছে, এটা 3টা ফসফরাস নিয়ে আসছে, উপরের যেটা গুয়ানিন সেটা মনে করো আমি এখানে লিখবো, ছোট করে জায়গা যেহেতু নাই, সেও ওই একই রকম 3টা ফসফরাস নিয়ে আসবে, এই হচ্ছে গুয়ানিন। গুয়ানিন এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিওটাইড যখন আসে 3টা করে ফসফরাস নিয়ে আসে, কিন্তু যখন একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড পাশে যুক্ত হয়, এই একটা ফসফরিক অ্যাসিড, এই একটা ফসফরিক অ্যাসিড, আমার তো 2টা ফসফরিক অ্যাসিড লাগবে না, ফসফরিক অ্যাসিড লাগবে আমার একটা। তাহলে আমি কি করব, এইখান থেকে একটা ফসফরিক অ্যাসিড ভেঙে ছুটে যাবে, একটা ফসফরিক অ্যাসিড থাকবে, আর এই ফসফরিক অ্যাসিডটা এখানে থাকবে না, এটাও ভেঙে ছুটে যাবে। আবার এই ফসফরিক অ্যাসিড যেটা এইটা থাকবে, সেটা নিচেরটাকে ধরবে। অর্থাৎ যখন কোন একটা নিউক্লিওটাইড আসে, একসাথে 3টা ফসফরিক অ্যাসিড নিয়ে আসে, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, 3 মাথায় 3টা ফসফরিক অ্যাসিড নিয়ে আসে, তাকে বলা হয় ট্রাইফসফেট। কিন্তু যখন কাছাকাছি এসে দেখে যে ফসফরিক অ্যাসিড লাগলেই হয়, রাখলে হয়, আর বাকি 2টা ফসফরিক অ্যাসিড লাগে না, তখন সে কি করে, বাকি 2টা ফসফরিক অ্যাসিড ভেঙে ছুটায় বাদ দিয়ে দেয়। এই ফসফরিক অ্যাসিডটা ওর না, এটা উপরেরটা, এই নিউক্লিওটাইড ফসফরিক হচ্ছে এইটা। অর্থাৎ এই নিউক্লিওটাইড এই ফসফরিক অ্যাসিডটাকে রাখছে, আর বাকি এইটা আর এটা ভেঙে বাদ দিছে। এই নিউক্লিওটাইড এই ফসফরিক অ্যাসিডটাকে রাখছে, এইটা আর এটা ভেঙে বাদ দিছে। আবার এই নিউক্লিওটাইড এই ফসফরিক অ্যাসিড রাখছে, এইটা এটা রাখবে না, যদি একদম লাস্টে হয় এটা লাগবে না, এখানে ওয়েস থাকবে। এইভাবে যখন একটা নিউক্লিওটাইড আসে, একসাথে 3টা ফসফরিক অ্যাসিড নিয়ে চলে আসে, কিন্তু কাছাকাছি এসে যে দেখে একটা ফসফরিক অ্যাসিড রাখলেই চলে, আর বাকি 2টা তার দরকার নাই, তখন বাকি 2টাকে ভেঙে সে বাদ দিয়ে দেয়। ভেঙে বাদ দিয়ে দিলে কি হয়, এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জি ব্যবহার করে এই ফসফরিক অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা এস্টার বন্ড করে ধরে। বিষয়টা এরকম, খেয়াল করো, এখানে পরিষ্কার করে দেখো, এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, যার সাথে আছে মনে করো গুয়ানিন। সে করলো কি, 3টা ফসফরিক অ্যাসিড নিয়ে আসলো, 3টা ফসফরিক অ্যাসিড নিয়ে আসলো। এবার আরেকটা ফসফরিক অ্যাসিড এখানে আসবে, খেয়াল করো, মনে করো নিচেরটাও আসছে, এখন এ নিয়ে আসছে মনে করো সাইটোসিন, সাথে নিয়ে আসছে 3টা ফসফরিক অ্যাসিড, 3টা ফসফরিক অ্যাসিড। প্রত্যেক
থেকে এটা হচ্ছে সিটিপি সাইটোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে জিটিপি গুয়ানিন ট্রাইফসফেট। এই পাশে সাইটোসিন ছিল তাই এইটা এসে দাঁড়িয়েছে, এই পাশে গুয়ানিন ছিল ডিএনএ তে তাই এইটা এসে দাঁড়িয়েছে, এই নতুন সুতা এটা তৈরি হতে। এখন এক একটা নিউক্লিওটাইড পাশাপাশি আসলেও এইখানে তো আবার একটা বন্ড তৈরি হতে হবে, না হলে তো ডিএনএ হবে না। এখন বন্ড তৈরি করতে গেলে কি করব, এই ফসফরাসটা মনে করে রেখে দিব, তাহলে এটা তো আর রাখতে পারবো না, দুইটা ফসফরাস তো এখানে থাকতে পারবে না, এটা ভেঙে বাদ দিব। আর এইটা না, এটাও রাখতে পারবো না, তাহলে এইটা থাকবে, এই ফসফরিক অ্যাসিডটা থাকবে। আচ্ছা এখন এটার ক্ষেত্রে কি হবে, এই ফসফরিক অ্যাসিডটা থাকবে, এটা থাকবে না, এইটা থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিওটাইড আসার সময় তিনটা ফসফরিক অ্যাসিড নিয়ে আসে একসাথে, কিন্তু কাছাকাছি এসে দুইটা ভেঙে বাদ দিয়ে দেয়, একটা ফসফরিক অ্যাসিড রাখে। এই যে ফসফরিক অ্যাসিডটাকে যখন ভেঙে বাদ দিয়ে দেয়, তখন এখানে যে বন্ডটা থাকে এই বন্ডটা ভেঙে যায়, বন্ড ভাঙার ফলে একটা এনার্জি তৈরি হয়, সেই এনার্জি খরচ করে এইখানে এই স্টার বন্ডটা তৈরি হয়। কারণ এখানে একটা বন্ড তৈরি করে ওকে ধরতে গেলে তো বন্ড তৈরির সময় শক্তি সাপ্লাই দিতে হবে, সেই শক্তি পাবে কোথায়, যখন ফসফরিক অ্যাসিড ভেঙে আলাদা হয়ে যায়, তখন যে বন্ড ভাঙে, সেই ভাঙা বন্ড থেকে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি ব্যবহার করে আবার নতুন বন্ড তৈরি হয়। এখানে যে একটা গ্লাইকোসাইডিক বন্ড করে গুয়ানিন ধরেছে, এখানে যে গ্লাইকোসাইডিক বন্ড করে সাইটোসিন ধরেছে, এই বন্ডগুলো তৈরি করতে যে শক্তি লাগে, সেই শক্তি আসে ওই ট্রাইফসফেট ভেঙে যখন মনোফসফেটে পরিণত হয় আর দুইটা ফসফরাস ভেঙে আলাদা হয়ে যায়, তখন এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি খরচ করে এই সব জায়গায় এই বন্ডগুলো তৈরি হয়। এই কারণেই একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা যুক্ত হতে পারে। ধরো এই যে গুয়ানিন, তারপরে সাইটোসিন, তারপরে থাইমিন বা সাইটোসিন বা থাইমিন, এই যে এদের মধ্যে বন্ড তৈরি হবে, এই বন্ডগুলো তৈরি করতে যে এনার্জি লাগবে, সেটা ওইখানে যখন ফসফরাসটাকে ভেঙে বাদ দেয় তখন এনার্জি রিলিজ হয়, ওইখান থেকে সে পায়। এখন বন্ড ভাঙলে কেন এনার্জি রিলিজ হয় সেই জিনিসটা বোঝো। মনে করো এই যে গুয়ানিন, গুয়ানিনের সাথে শর্করা আছে, তিনটা ফসফরাস আছে। এখন খেয়াল করো, এই গুয়ানিনটাকে আমি সেন্টার পয়েন্ট ধরি, এই গুয়ানিনটাকে ধরি, এই গুয়ানিন, তার সাথে তিনটা ফসফরাস যদি থাকে, শর্করা তো থাকবে মাঝখানে, শর্করাটাকে এখন বাদ দিলাম ফসফরাস ধরার সময়, এখন এটাকে আমি বলবো গুয়ানিন ট্রাইফসফেট। এখন যদি আমার এটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়, তাহলে হয়ে যাবে কি জানো, এই গুয়ানিন ট্রাইফসফেট হয়ে যাবে গুয়ানিন মনোফসফেট, আর দুইটা ফসফরাস ভেঙে আলাদা হয়ে যাবে, এই দুটো এরকম লিখতে হয়, এই দুটোকে বলতে হয় পাইরোফসফেট। এই যে জিটিপি ভেঙে যখন মনোফসফেটে পরিণত, একটা ফসফরাস রেখে দেয়, বাকি দুটাকে ভেঙে আলাদা করে দেয়, তখনই কিন্তু এখান থেকে একটা এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি খরচ করেই কিন্তু এইখানে যে স্টার বন্ড গুলো তৈরি হয়। ওই কথাটাই ওখানে বলতে চেয়েছে, যে যখন আসে কোনো ফসফরাস, সে ট্রাইফসফেট হিসেবে আসে। একটা গুয়ানিন আসছে মানে, এই যে এই থাইমিনের বিপরীতে অ্যাডিনিন আসে মানে অ্যাডিনিন একটা ফসফরাস নিয়ে আসে নাই, দুইটা নিয়ে আসছে। সাইটোসিনের বিপরীতে গুয়ানিন একটা নিয়ে আসে নাই, তিনটা নিয়ে আসছে। গুয়ানিনের বিপরীতে সাইটোসিন তিনটা নিয়ে আসছে, একটা রেখে আর বাকি দুটো বাদ দিয়ে দিয়েছে। আর যখন ওই এক ফসফরাস ভেঙে আলাদা হয়ে যায়, তখন এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি খরচ করে এইখানে পাশাপাশি নিউক্লিওটাইড গুলোর মধ্যে বন্ড তৈরি হয়। ওই কথাটাই ওখানে বলতে চেয়েছে, আমি বুঝাতে পেরেছি বোধহয়। জি স্যার, বুঝছি। আরেকটা জিনিস খেয়াল করো, একটা জিনিস বলি, এটা কেমিস্ট্রি তোমরা আরো পড়বা, কেন বন্ড ভাঙলে এনার্জি রিলিজ হয় আর কেন বন্ড তৈরি হতে গেলে এনার্জি সাপ্লাই দিতে হয়, সেটা একটু শিখাই। খেয়াল করো, মনে করো এই যে অ্যাডেনিন, এটা হচ্ছে অ্যাডেনিন। এখন অ্যাডেনিনের প্রত্যেকটা পরমাণুর চারপাশে এরকম অরবিটাল থাকে, এই অরবিটাল গুলোর ভেতরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, আর পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর ইলেকট্রন গুলো এই অরবিটাল গুলোর মধ্যে ঘুরতে থাকে। তোমরা পড়বা, দেখবা যে বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এগুলো পড়ানো হবে তোমাদের। এখন একেবারে সবার বাইরে যে অরবিটাল, ওইখানে যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াতে থাকে, সেই ইলেকট্রন গুলোর উপরে নির্ভর করে ওর যোজ্যতা। তিনটা ইলেকট্রন আছে, তাহলে এই তিনটা ইলেকট্রন তিনটা বন্ড তৈরি করে তিনটা ফসফরাস ধরবে, তিনটা ফসফরাসকে ধরবে। এটা হচ্ছে অ্যাডেনিনের ট্রাইফসফেট কন্ডিশন। কিন্তু যদি তুমি এই ফসফরাসটাকে ভেঙে দাও, সরিয়ে দাও, এই বন্ডটাকে ভেঙে দাও, এই ফসফরাসটাকে সরিয়ে দাও, এই বন্ডটাকে ভেঙে দাও, তখন এই ইলেকট্রনটা আর এখানে থাকবে না, জাম্প করে ভেতরের শেলে চলে যাবে, বাইরের শেল থেকে জাম্প করে ভেতরের শেলে চলে যাবে। কারণ সবার বাইরের শেলে ইলেকট্রন থাকলে সে বন্ড তৈরি করতে বাধ্য হয়, বন্ড তৈরি না করলে ওই ইলেকট্রনটা জাম্প করে ভেতরের অরবিটালে চলে যায়। এখন এই যে ইলেকট্রন, সে আগে ছিল এই অরবিটালে, এখন চলে আসছে এই অরবিটালে,
ভিতর অরবিটালে। এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসটাকে সেন্টার ধরো, সেখান থেকে দেখো এই রেডিয়াসটা সবার বাইরের অরবিটালের রেডিয়াসটা অনেক বেশি, কিন্তু এখন যেখানে চলে গেছে এই অরবিটাল, এই রেডিয়াসটা কম। এখন এই রেডিয়াসের উপরে বা অরবিটালের উপরে যখন ঘুরতে থাকে ইলেকট্রন গুলো, তখন একটা এনার্জি লাগে যাকে বলে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। এখন যেহেতু এই অরবিটালের রেডিয়াসটা কম, ব্যাসার্ধটা কম, তাই এখানে ঘুরতে তার এনার্জি লাগবে কম। আর যখন সে বাইরের শেলে ছিল, অরবিটালে ছিল, এটার যেহেতু রেডিয়াসটা বেশি, পরিধি বেশি, এখানে ঘুরতে ওই ইলেকট্রনের বেশি কাইনেটিক এনার্জি দরকার হতো। তাহলে যখন সে এখানে ছিল তখন এনার্জি বেশি লাগতো। এখন যখন জাম্প করে ভেতরের শেলে আসছে, তখন ওই তার অত এনার্জি তার লাগে না, কারণ এখানে ঘুরতে এনার্জি লাগে কম। এই যে এনার্জি ডিফারেন্সটা, এটা সে বাইরে হিট হিসেবে ছেড়ে দিয়ে তারপর জাম্প দিয়ে ভিতরে চলে আসে। এ কারণে যখন কারো যোগ্যতা কমে যায়, বন্ড ভেঙে যায়, বাইরের শেলের ইলেকট্রন জাম্প করে ভেতরে চলে যায়, তখন ওই ইলেকট্রন এনার্জি রিলিজ করে যায়। আবার এই ইলেকট্রনটাকে যদি ভেতর থেকে বাইরে তুমি নিয়ে আসো, তাহলে ওকে এনার্জি সাপ্লাই দিতে হবে। এনার্জি সাপ্লাই না দিলে ও এখানে ঘোরার জন্য যে কাইনেটিক এনার্জি লাগবে সেটা পাবে কোথায়? এই জন্য নতুন বন্ড তৈরি করতে এনার্জি সাপ্লাই দিতে হয়, আর নতুন কোন বন্ড ভেঙে গেলে এনার্জি রিলিজ হয়। এই কারণেই ট্রাইফসফেট ভেঙে যখন দুইটা ফসফরাস বের হয়ে যায়, তখন এনার্জি রিলিজ হয়। ওই এনার্জি করে এস্টার বন্ডগুলো তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। স্যার এগুলো আরো হায়ার ক্লাসে গেলে তোমরা পড়বা। আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার একটা এরকম লাইন ছিল যে পরিবেশের বিভিন্ন উপাদানের কারণে, যেমন ইউভি রশ্মি, বিষাক্ত মৌল এবং কার্সিনোজেনিক পদার্থ ইত্যাদি ডিএনএ ক্ষত হতে পারে। সেই কার্সিনোজেনিক পদার্থ যে পদার্থের কারণে ক্যান্সার তৈরি হয় তাকে কার্সিনোজেনিক পদার্থ বলে। আর আর কোনো প্রশ্ন? স্যার ট্রান্সলেশন একটা কথা ছিল যে এটি নির্দিষ্ট টিআরএনএর জন্য, তারপর এনজাইম প্রথমে অ্যামিনো অ্যাসিড এ ও এটিপির সাথে ক্রিয়া করে এএমপি বন্ড, মানে অ্যামিনো অ্যাসিড এএমপি বন্ড অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ বের হয়ে যায়। ওই তো এএমপি শব্দটা না? জি স্যার। স্যার এটা কি অ্যাডেনিন মনোফসফেট? এই শব্দটা, হ্যাঁ হ্যাঁ, অ্যাডেনিন মনোফসফেট। স্যার এখানে মানে ডাবল এ তারপর আবার এএমপি, মানে অ্যামিনো অ্যাসিড এরপর আবার এএমপি। অ্যামাইনো অ্যাসিড মনোফসফেট। অ্যামাইনো শব্দটা কি বলতো? স্যার ওখানে লেখা দুইটা এ লেখা, তারপর হাইফেন, তারপর আবার এএমপি। দুইটা এ লেখা, তারপরে হাইফেন, তারপরে এএমপি। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট আর এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন এডিনিন মনোফসফেটটা যুক্ত হয় তখন তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড অ্যাডিনোসিন মনোফসফেট। এই জন্য এরকম লিখছে। এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর এএমপি মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, একটা ফসফরাস আছে কন্ডিশনটা। স্যার এরপর ওই যে পাইরোফসফেট বের হয়ে যায়। স্যার এতক্ষণ যেটা বুঝলেন এটা তো ওই ঘটনাই না? হ্যাঁ ওই ঘটনাই তো। জি স্যার। আর কিছু? স্যার এই ট্রান্সলেশন কি অন্যদেরকেও সুযোগ দাও, একাই সারা প্রশ্ন করলে অন্যরা তো সুযোগ পাবে না, অন্যরাও প্রশ্ন করো। কোনটা? ওই জিনগুলো, এই বিন্দু যেখানে রেপ্লিকেশন শুরু হয়, ওই বিন্দুতে সবসময় অ্যাডেনিনই থাকবে কিনা এরকম না, এরকম তো কোনো নির্দিষ্টতা নেই। ওই বিন্দুতে যে সবসময় ইয়ে থাকবে, ওই বিন্দুতে যে সবসময় অ্যাডেনিন থাকবে তা না। ওই বিন্দু সাধারণত হয় সেই জায়গাটা যেখানে একই বেস বার থাকে। অ্যাডেনিন দেখা গেল পরপর 2-3টা আছে, যেখানে রিপিটেড বেস থাকে সেখানে ওই বিন্দু হয়। আর কোন প্রশ্ন? নাহলে এবার আমরা একটু সামনে যাই। আমরা রেপ্লিকেশনটা পড়েছি আমরা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো বলো। স্যার এই ট্রান্সলেশন প্রক্রিয়া লেখাতে সম্পূর্ণ টিআরএনএ পলিপেপটাইড যৌগ এর পোটেনশিয়াল নতুন করে 0.5 পি সাইটে চলে আসে। ইলংগেশন ফ্যাক্টরস বলে একদল প্রোটিন এসব কাজে সহায়তা করে। স্যার এই ইলংগেশন ফ্যাক্টরসটা কি? ইলংগেশন ফ্যাক্টরটা আসলে ওই কি, এই যে ধরো রাইবোজোম,
এই রাইবোজোমের ভেতরে এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ ঢুকছে। এখন এই যে দিক দিয়ে টিআরএনএ ঢোকে সেই রুমটার নাম হচ্ছে এ রুম, অ্যাকসেপ্টর রুম। মাঝখানে যে রুমটার মধ্যে এসে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার মাথায় আরেকটার মাথায় লাগতে থাকে, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো লাগে, এটা তো জানো নাকি জানো? জি স্যার এটা জানি। হচ্ছে পি রুম, পেপটাইড। আর যে দিক দিয়ে টিআরএনএ গুলো বের হয়ে যায় তার নাম এক্সিট রুম। এইখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা জোড়া লাগতেছে পেপটাইড বন্ডের মাধ্যমে, তাই না? এই বন্ড গুলো তো পেপটাইড বন্ড, এবং আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে একটা লম্বা প্রোটিনের চেইন হচ্ছে। ইলংগেশন হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে যে পেপটাইড বন্ড গুলো তৈরি হচ্ছে, নিশ্চয়ই এমন কোনো উপাদান বা এমন কোনো ঘটনা এখানে আছে যাতে করে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা এসে জোড়া লাগতে সুবিধা হয়। সেই উপাদানগুলোর নাম হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর, যারা অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটাকে পেপটাইড বন্ডের মাধ্যমে জোড়া লাগতে সাহায্য করে। যে ফ্যাক্টর বা উপাদান অ্যামাইনো অ্যাসিড গুলোকে জোড়া লেগে লম্বা চেইন হতে সাহায্য করে বা বাধ্য করে, তাদেরকে বলা হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর। বইয়ের মধ্যে এই বিষয়গুলো এত জটিল ভাবে উপস্থাপন করছে যে কোন কথাটা প্রয়োজনীয় আর কোন কথাটা অপ্রয়োজনীয়, মানে অনেক বাক্যেরই দেখা গেছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কোনো কিছু নাই, যে কারণে বুঝতে এরকম অসুবিধা হয়। ওগুলো হায়ার ক্লাসের ইংরেজি বইগুলো জাস্ট ট্রান্সলেশন করে দিছে, তো সে কারণেই হয়েছে এত সমস্যা। আচ্ছা, এবার আমরা শুরু করব ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন হচ্ছে এই পদ্ধতি যাতে করে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হতে পারে। আমরা তো জানি এটা একটা কোষ, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ। ডিএনএ, এই ডিএনএ এর ভিতরেই আছে ইনফরমেশন। ওর ভিতরে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী পুরো কোষ পরিচালিত হতে হবে। এই কোষের সমস্ত কার্যক্রম ওই ডিএনএ এর ইনফরমেশন অনুযায়ী কন্ট্রোল হবে। কোষের বাইরে যারা যা কিছু কাজ করবে ওর নির্দেশ অনুযায়ী করবে, কিন্তু ওর নির্দেশটা তো নিউক্লিয়াসের মধ্যে আটকা পড়ছে। ওর নিউক্লিয়াসের বাইরে নির্দেশ বের হবে কিভাবে? বের হবে এইভাবে, ওই ডিএনএ এর ভিতরে যে মেসেজ আছে সেই মেসেজটা ফটোকপি করে একটা আরএনএ তৈরি হবে এরকম লম্বা সুতার মতো, যে কারণে ওই আরএনএ নাম হবে মেসেঞ্জার আরএনএ। সেই মেসেঞ্জার আরএনএটা ওই নিউক্লিয়াসের ভেতর দিয়ে ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসবে, এবং সে করবে কি, ওই ডিএনএ এর ভিতরে যে মেসেজ আছে ওটাকে কপি করে নিয়ে আসছে। কিভাবে? এই মনে করো ডিএনএ, সে আমরা এখন পড়বো, এই মনে করো ডিএনএ ওই যে নিউক্লিয়াসের ভেতরে, এই সুতাটা 3 তো 5, এই সুতাটা 5 to 3। খেয়াল করো এই ঘটনা কিন্তু নিউক্লিয়াসের ভেতর বসে ঘটছে। অ্যাডেনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, অ্যাডেনিন থাকলে থাইমিন, এইভাবে আছে বেস গুলো। এখন এর মধ্যে যে দুইটা সুতা, এই ডিএনএ তো অনেক লম্বা। এই যে ডিএনএ দেখছো নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে অনেক লম্বা, কিন্তু এই ডিএনএ এর ভেতরে ভেতরে কিছু কিছু জায়গা আছে জিন। জিন, এই যে মেসেজ, এই মেসেজের মধ্যে এমন কিছু মেসেজ আছে যে মেসেজ গুলো একেবারে গভীর অর্থ বোধন মানে প্রকাশ করে, প্রকৃত অর্থ প্রকাশ করে। আবার কিছু মেসেজ আছে কোন অর্থ প্রকাশ করে না। ডিএনএ এর ভিতরে এমন আছে, বেস দিয়ে তো তৈরি হয় মেসেজ, কিন্তু সব বেস গুলোর মধ্যে গোপন কোন অর্থ থাকে না। যেমন আমি তোমাকে যদি বলি, মনে করো দি কাউ তারপরে যদি লিখলাম ডাক, দি কাউ ডাক, আমি একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটার কি মিনিং আছে বলো? গরু আবার ডাক মানে হাঁস, এটা কি কোনো একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে? হচ্ছে নাকি? হয় নাই, হয় নাই। এখানে লেটার ঠিকই আছে, দেখতে সেন্টেন্সের মতোই, কিন্তু মিনিংলেস। কিন্তু যদি আমি এরকম লিখতাম দা কাউ
হেল্প আস, আমাদেরকে ইন মেনি ওয়ে আরো বড় সেন্স তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু একটা মিনিং সেন্টেন্স হতো। এই মিনিংফুল সেন্টেন্সটাকে আমরা বলবো কোড, গোপন সংকেত। মিনিংলেস যেটা, ওটাকে আমরা ডিএনএ তৈরি করেছি, ওটা সেন্টেন্স কিন্তু মিনিংলেস। এইভাবে ডিএনএ এর ভেতরে, ডিএনএ তো সিকোয়েন্স আছে হাজার হাজার, কিন্তু কিছু কিছু জায়গায় মিনিংফুল সেন্টেন্স আছে। সেই মিনিংফুল সেন্টেন্স তো জায়গাটার নাম হচ্ছে জিন। এবং সেখানে কি হয়, সেন্টেন্স গুলো তৈরি হবে সব 3 লেটার বিশিষ্ট। গত ক্লাসে যেমন বলেছিলাম, সিএটি ক্যাট, আরএটি র্যাট, বিএটি ব্যাট, এগুলো প্রত্যেকটা 3 লেটার বিশিষ্ট, কিন্তু প্রত্যেকটারই কিন্তু একটা অর্থ আছে। ওই জায়গা ডিএনএ এর যেখানে এরকম মিনিংফুল কোড আছে, কোডন আছে, বলে কোডন, সবগুলো কোডনকে একসাথে বলে কোড, সেই জায়গাটার নাম হবে জিন। এবং ওই জায়গাটাই সরাসরি ক্যারেক্টার কন্ট্রোল করবে, এবং ওইখানেই ট্রান্সক্রিপশন হবে। ওইখানকার ডিএনএ থেকেই মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। যেখানে জিন নাই সেখানে থেকে ট্রান্সক্রিপশনও হবে না, মেসেঞ্জার আরএনএও তৈরি হবে। এখন ট্রান্সক্রিপশন কিভাবে হবে সেটা আমরা জানতে চাই। এই যে ডিএনএটা, খুব মনোযোগ, দুইটা সুতা 3 to 5, 5 to 3, এই দুইটা সুতার মধ্যে যে সুতাটা 3 to 5, ওই সুতাটায় ট্রান্সক্রিপশন হবে, আর যে সুতাটা 5 to 3 ওটার মধ্যে হবে না। যে সুতাটা 3 to 5 ওইটাই ট্রান্সক্রিপশন হবে। যে সুতাটা ট্রান্সক্রিপশন হবে ওটা বলা হয় টেম্পলেট স্ট্র্যান্ড। যে সুতাটা ট্রান্সক্রিপশন হবে ওই সুতাটাকে বলা হয় টেম্পলেট স্ট্র্যান্ড। অথবা এটাকে আবার অনেক সময় এন্টি সেন্স স্ট্র্যান্ডও বলে, এন্টি সেন্স স্ট্র্যান্ড, এন্টি সেন্স স্ট্র্যান্ড। আর যে সুতাটায় ট্রান্সক্রিপশন হবে না 5 to 3, ওটাকে বলা হয় অনেক সময় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড। এটাকে বলা হয় অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড, একই জিনিস। এখন কিভাবে হবে? এই যে 3' to 5' সুতাটা, এর ভেতরে কোনো একটা জায়গায়, মনে করো এখানে একটা উপাদান লাগানো আছে, সেই উপাদানটাকে বলা হয় প্রমোটার। প্রমোটার জিনের, এটা কিন্তু জিন, যেহেতু ট্রান্সক্রিপশন এখানে হবে, জিনের কোনো একটা জায়গায় একটা উপাদান লাগানো থাকে যার নাম প্রমোটার। এই প্রমোটারের সাথে, এবং এটা কিন্তু ওই 3 to 5 যে সুতা, সেই সুতাটার উপরে প্রমোটারটা লাগানো আছে। এই প্রমোটারটার সাথে এসে একটা এনজাইম লাগে। এখন এই লাগলো, এই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ 2। এরকম আরএনএ পলিমারেজ 2। কোষের মধ্যে 3 প্রকারের আরএনএ পলিমারেজ আছে। একটাকে বলে আরএনএ পলিমারেজ 1, একটাকে বলে আরএনএ পলিমারেজ 2, আর একটাকে বলে আরএনএ পলিমারেজ 3। যে আরএনএ পলিমারেজ দিয়ে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় বলা হয় আরএনএ পলিমারেজ 2। আর যে আরএনএ পলিমারেজ দিয়ে টিআরএনএ তৈরি হয়, ট্রান্সফার আরএনএ, তাকে বলা হয় আরএনএ পলিমারেজ 3। আর একটা আছে আরএনএ পলিমারেজ যেটা দিয়ে আর আরএনএ তৈরি হয়, সেটাকে বলা হয় আরএনএ পলিমারেজ 1। কিন্তু এখানে যেটা কাজ করবে সেটা আরএনএ পলিমারেজ 2। এই আরএনএ পলিমারেজ 2 এনজাইমটার আবার দুইটা পার্ট। একটা পার্টকে বলা হয় সিগমা ফ্যাক্টর। এই যে পার্ট, এই পার্টটাকে বলা হয় সিগমা ফ্যাক্টর।
সিগমা পার্ট, আর এই পার্টটাকে বলা হয় কোর পার্ট। কোর পার্ট এই হচ্ছে সেই আরএনএ পলিমারেজ এনজাইম, সে তার সিগমা পার্ট দিয়ে ওই ডিএনএ কে শক্ত করে জড়িয়ে ধরে। কোর পার্টটা ওর পেছনে থাকে। তারপরে কি হয়, এই এনজাইমটা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকে ওই ডিএনএটার উপর দিয়ে, ওই সুতাটার উপর দিয়ে, যে সুতাটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, ওই সুতাটার সামনের দিকে মানে 5 প্রাইমের দিকে হাঁটতে থাকে। যত সামনের দিকে হাঁটতে থাকে সে এই প্যাচ গুলো খুলতে থাকে, হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকে, আর এটার বিপরীতে একটা নতুন আরএনএ সুতা তৈরি করতে করতে যেতে থাকে। কি রকম খেয়াল করো, এই হচ্ছে 3 to 5 সুতা, এটা 5 to 3 সুতা। এখানে হচ্ছে এই প্রমোটার, আর এই প্রমোটারের সাথে এসে লেগেছে যে এনজাইম, এই হচ্ছে এনজাইম আরএনএ পলিমারেজ 2। এখন এই দুটো সুতা তো ডিএনএ সুতা, অ্যাডেনিন ছিল তো থাইমিন ছিল, থাইমিন ছিল অ্যাডেনিন ছিল, সাইটোসিন ছিল তো গুয়ানিন ছিল, গুয়ানিন ছিল তো সাইটোসিন ছিল। এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল এবং এরা দ্বৈত পেঁচানো ছিল। কিন্তু এই যে আরএনএ পলিমারেজ 2, এই এনজাইমটা এত পাওয়ারফুল এনজাইম, সে যত সামনের দিকে আসতে থাকবে একই সাথে সে অনেকগুলো কাজ করবে। কি, এখানে প্যাচ খুলে দিবে, হাইড্রোজেন বন্ড গুলো ভাঙবে, আর যে সুতাটা 3 to 5 তার বিপরীতে উল্টা ভাবে একটা আরএনএ তৈরি করতে করতে আগাবে। গতকালকে যেমন তোমরা প্রাইমেজ এনজাইমকে কাজ করতে দেখেছো, ঠিক সেরকমই পার্থক্য হচ্ছে প্রাইমেজ এনজাইমটা ছোট্ট একটু জায়গা ডিএনএ, তার বিপরীতে একটু ছোট্ট আরএনএ বা প্রাইমার তৈরি করে চুপ করে বসে থাকে আর সামনে আগায় না। কিন্তু আরএনএ পলিমারেজ 2 তা করে না, যতটুকু সম্ভব তার পক্ষে সামনের দিকে যায়, প্যাচ খুলে আর ডিএনএ এর বিপরীতে আরএনএ তৈরি করে। কিভাবে, থাইমিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে ইউরাসিল, গুয়ানিন থাকলে সাইটোসিন, এটা আরএনএ। এই আরএনএটা এই সুতাটার বিপরীত বেজ নিয়ে তৈরি হবে এবং এই আরএনএটা গোড়ার দিকটা হবে 5 প্রাইম মানে ডিএনএটার উল্টা, উপরের দিকটা হবে 3 প্রাইম। অর্থাৎ এই সুতাটার উপরে আছে কি, এই সুতাটা 3, এখানে ভুল হয়েছে, এখানে হবে 5, এখানে হবে 3। এই যে এই সুতাটা এইদিকে গেছে, নিচে যদি 3 হয় উপরে এখানে হবে 5, আবার এই সুতাটা এখানে হবে 3, এটা হবে 5। তার মানে নতুন যে সুতাটা তৈরি হবে উল্টা ভাবে তৈরি হবে। এইভাবে হাঁটতে হাঁটতে যখন দেখবে ডিএনএ কোনো একটা জায়গায় একই বেস বারবার আছে, এই এনজাইমটাই কিন্তু এখানে চলে আসছে, এই সিগমা ফ্যাক্টর, কোর ফ্যাক্টর। তবে মনে রাখো, সিগমা ফ্যাক্টরের কাজ হচ্ছে ডিএনএ সুতাটাকে শক্ত করে জড়িয়ে ধরা, আর এই যে ডিএনএ এর বিপরীতে আরএনএ তৈরি হতে হতে যাচ্ছে সামনের দিকে, এই কাজটা করে কিন্তু কোর ফ্যাক্টর। দুইটা অংশ নিয়েই হচ্ছে ওই আরএনএ পলিমারেজ, মেইন কাজটা করে কোর ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর খালি জড়ায় ধরে। এভাবে একদম যতটুকু সম্ভব যেতে থাকে আর আরএনএ তৈরি করতে করতে থাকে। যেখানে দেখে একই বেস বারবার আসছে, রিপিটেড বেস, ওখানে গেলেই সিগমা ফ্যাক্টর আস্তে করে ডিএনএটাকে ছেড়ে দেয়, তখন আর সামনে আগাতে পারে না। কিন্তু এই আরএনএ পলিমারেজ চলে যাওয়ার সময় এই যে মেসেঞ্জার আরএনএটা সে তৈরি করেছে, এটাকে সে বের করে দিয়ে ওই প্যাচের ভেতর থেকে। কিভাবে, এই নিচের দিক 5, এটাকে সে পেছনের দিকে ঠেলে বের করে দেয়, এইভাবে বের হয় এই 5 প্রাইম প্রান্ত, আর এই উপরের দিকটা 3, ওটা পরে বের হয়, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এইভাবে বের করে দিয়ে যায় মেসেঞ্জার আরএনএটাকে। ওই আরএনএ পলিমারেজ যাওয়ার সময় এটাকে বের করে দিয়ে যায় মেসেঞ্জার আরএনএ কে। আর এই যে জায়গাটুকুর মধ্যে প্যাচ খুলে দিয়ে গেছিল, সেই প্যাচটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে যায় এবং হাইড্রোজেন বন্ডটাকে ফিরিয়ে দিয়ে যায়। অর্থাৎ অবস্থাটা এমন হয় একটু পরে ঠিক একদম সাবেক আগের মতো, কোন প্রকারের যে প্যাচ খুলেছিল, বন্ড ভেঙেছিল, বোঝার কোনো উপায় থাকে না। শুধু ভেতর থেকে একটা আরএনএ টুকরা সে তৈরি করে বের করে দিয়ে যায় ওই সুতাটার বিপরীতে, যে সুতাটা 3 to 5 তার বিপরীতে। এবং যে আরএনএটা বের হয় তার 5 প্রাইম দিকটা আগে বের হয়, 3 প্রাইম দিকটা পরে বের হয়। এটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এবং এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়, এটা কিন্তু হয় নিউক্লিয়াসের মধ্যে বসে।
নিউক্লিয়াসের মধ্যে বসে। মনে করো এই হচ্ছে সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে এই যে ডিএনএ সুতা, তার বিপরীতে এরকম একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। খেয়াল করো, এই দিকটা প্রথমে বের হয়েছে 5 প্রাইম, পরে বের হয়েছে 3 প্রাইম। কিন্তু এই মেসেঞ্জার আরএনএটা বের হওয়ার পরে এখানে আবার কিছু কাজ হয় নিউক্লিয়াসের ভেতরে বসে। কি? এই 5 প্রাইম প্রান্তে একটা অতিরিক্ত গুয়ানিন এসে যুক্ত হয়, যেটাকে বলা হয় গুয়ানিন ক্যাপ বা জি ক্যাপ। আর এই 3 প্রাইম প্রান্তে অনেকগুলো ছোট অ্যাডেনিন এসে লাগে পর পর একই রকম, যেটাকে বলা হয় পলি এ টেইল। আরেক ঘটনা ঘটে, এই যে এমআরএনএটা তৈরি হলো মেসেঞ্জার আরএনএ, তার মধ্যে আবার কোথাও কোথাও অপ্রয়োজনীয় কোডন থাকতে পারে। যেমন একটা বাক্য যদি আমি বলি, আমি ভাত ভাত খাই, এখানে দুইবার ভাত শব্দটা অপ্রয়োজনীয়, একটা ভাত থাকলেই হয়। তাহলে একটা ভাত কেটে বাদ দিয়ে দিই, আমরা লিখবো আমি ভাত খাই। এমনি ভাবে এই যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়, এর মধ্যে অপ্রয়োজনীয় কিছু কোডন থাকে, সেই অপ্রয়োজনীয় কোডন গুলোকে কেটে বাদ দিতে হয়। ধরো এখানে কিছু অপ্রয়োজনীয় কোডন আছে, এটা কেটে বাদ যাবে। কাটার সিস্টেমটা হয় এভাবে, এই ধরো মেসেঞ্জার আরএনএটা, এখানে একটা অপ্রয়োজনীয় কোডন আছে, এটুকুতে একটা ভাঁজ হয়ে যাবে। এই ভাঁজ হয়ে গেলে এই জায়গাটুকুর মধ্যে অপ্রয়োজনীয় কোডন আছে, যেখানে অপ্রয়োজনীয় কোডন আছে এখান থেকে কেটে যাবে। তাহলে আলটিমেটলি এই মেসেঞ্জার আরএনএটা কিন্তু এইটুকু ছোট হয়ে গেল, ছিল অনেক লম্বা, এখন এটা ভাঁজ হয়ে এইটুকু জায়গা কেটে গেলে কমে গেল। তাহলে এই 5 প্রাইম প্রান্তে একটা গুয়ানিন ক্যাপ লাগলো, 3 প্রাইম প্রান্তে পলিঅ্যাডিন টেইল লাগলো, আর অপ্রয়োজনীয় কোডন কেটে এটা সাইজে ছোট হয়ে গেল, কিন্তু প্রয়োজনীয় কোডন কিন্তু ঠিকই রয়ে গেল। এইভাবে একটা সুন্দর পারফেক্ট সাইজ মেসেঞ্জার আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরে। তবে মেসেঞ্জার আরএনএ তৈরির পরে যে ঘটনাগুলো ঘটলো, এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ স্প্লাইসিং। স্প্লাইসিং মানে চূড়ান্তকরণ। চূড়ান্তকরণ মানে কি? তিনটা কাজ। একটা 5 প্রাইম প্রান্তে গুয়ানিন লাগাবো ক্যাপ, 3 প্রাইম প্রান্তে এগুলো অ্যাডেনিন লাগাবো টেইল, আর অপ্রয়োজনীয় কোডন গুলোকে কেটে বাদ দিয়ে, এই তিনটা কাজ করাকে একসাথে বলে স্প্লাইসিং। আর অনেকগুলো এনজাইম আছে যারা এই কাজ করে, সেই এনজাইমকে একসাথে বলা হয় স্প্লাইসিওজোম। যে এনজাইম গুলো স্প্লাইসিং করে তাদেরকে বলা হয় স্প্লাইসিওজোম। তাহলে সংক্ষেপে ঘটনাটা এরকম, কিচ্ছু একদম সোজা। এই হচ্ছে আমার ডিএনএ, লাস্ট বারের মতো দেখো, এটা 3 প্রাইম, ওটা 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। 3 প্রাইম সুতাটার যেখানে প্রোমোটর আছে, প্রোমোটর সেখানে এসে ওই আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগবে। আরএনএ পলিমারেজ এনজাইমের সিগমা ফ্যাক্টরটা প্রোমোটরটা জড়িয়ে ধরবে, কোর পার্টটা পেছনে থাকবে। এবার সামনের দিকে হাঁটবে, প্যাচ খুলবে আর বন্ড ভাঙবে। যতটুকু জায়গার প্যাচ খুলবে আর বন্ড ভাঙবে, ঠিক ততটুকু জায়গা 3 প্রাইম টু 5 প্রাইম সুতার বিপরীতে সে একটা আরএনএ তৈরি করতে করতে আগাবে। যে আরএনএটা তৈরি করবে সেটা নিচের দিক হবে 5 প্রাইম, উপরের দিক হবে 3 প্রাইম। যখন দেখবে কোন জায়গায় ডিএনএ বেস সিকোয়েন্স রিপিটেড আছে, সেখানে গিয়ে সিগমা ফ্যাক্টর আর কোর ফ্যাক্টর আলাদা হয়ে যাবে, এবং যাওয়ার সময় মেসেঞ্জার আরএনএটা ঠেলে এদিক দিয়ে বের করে দিয়ে যাবে। 5 প্রাইম প্রান্তটা সামনের দিকে বের হবে, 3 প্রাইম প্রান্তটা পেছনের দিকে বের হবে। এই যে এমআরএনএটা বের হবে, মনে করি সেটা এই মাত্র বের হয়েছে, এই দিকটা আগে বের হয়েছে, এই দিকটা 5 প্রাইম, এই দিকটা পরে বের হয়েছে, এটা 3 প্রাইম। যাওয়ার পরে কিন্তু আবার এখানে প্যাচটা ফিরিয়ে দিয়ে যাবে ওই আরএনএ পলিমারেজ এনজাইম, একদম আগের প্যাচ ফিরিয়ে দিয়ে যাবে, বোঝাই যাবে না, শুধু ভেতর থেকে এমআরএনএটা বের করে নিয়ে চলে গেল। পরবর্তীতে 5 প্রাইম প্রান্তে একটা অতিরিক্ত গুয়ানিন, 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন লাগিয়ে একটা হেড আর একটা টেইল বানিয়ে দেবে, আর মাঝখানে কোনো অপ্রয়োজনীয় কোডন থাকলে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এই ঘটনাটাকে বলা হয় এমআরএনএ চূড়ান্তকরণ। এইভাবে একটা ডিএনএ থেকে ট্রান্সক্রাইব হয়ে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এইটা তোমাদের নোটের মধ্যে লেখা আছে, নোটটা একবার দুইবার পড়লেই বুঝতে পারবা। আর এই পুরো ঘটনাটা আমি এবার নোটটা দেখাই, কয়েকটা পয়েন্টে লেখা হয়েছে।
খেয়াল করো, এবার নোটটা দেখো, নোটটা তুলছো তোমরা সবাই? এই যে দেখো নোট, ট্রান্সক্রিপশন সংজ্ঞাটা কি লিখছে দেখো, ডিএনএ অণুতে গ্রথিত, গ্রথিত মানে গেঁথে থাকা, অর্থাৎ ডিএনএ অণুর ভিতরে বিদ্যমান আর কি, রাসায়নিক তথ্যগুলিকে, মানে ডিএনএ এর ভেতরে যে বেস সিকোয়েন্স আছে সেই যে ইনফরমেশন, কেমিক্যাল ইনফরমেশন, ডিএনএ তে গ্রথিত রাসায়নিক তথ্যগুলিকে আরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। সংক্ষেপে বলতে গেলে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। কিভাবে হবে? এখানে দেখো হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা, এখানে দেখো লেখা আছে ওই যে প্রমোটার আছে, সেই প্রমোটারের সাথে এসে কিভাবে আরএনএ পলিমারেজ 2 এনজাইমটা যুক্ত হয়। আমি পড়ি, ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ অণুর, এখানে অণু লেখা আছে, একটা র লাগায় দাও, ডিএনএ অণুর, ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ অণুর 3 প্রাইম টু 5 প্রাইম সূত্রটি ছাঁচ হিসেবে কাজ করে, যাকে বলা হয় টেমপ্লেট, সোজা কথা, এবং 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রটি নিষ্ক্রিয় থাকে। ওই তো বলেছি একটু আগে, একটা হচ্ছে টেমপ্লেট আর একটা কমপ্লিমেন্টারি। টেমপ্লেটটা ছাঁচ, আর যেটা কাজ করে 5 টু 3 ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, সাস ডিএনএ সূত্রটির মানে 3 টু 5 সূত্রটির নির্দিষ্ট বিন্দুতে প্রমোটার যুক্ত থাকে, যার সাথে আরএনএ পলিমারেজ এনজাইম এসে আবদ্ধ হয়। আরএনএ পলিমারেজ 2 লিখলে পারো, না লিখলেও চলবে, আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয়। এই যুক্ত হওয়ার ঘটনাটাকে একটা হেডিং দিয়ে লিখছে ট্রান্সক্রিপশনের সূচনা। 2 নম্বর পয়েন্ট লিখছে আরএনএ স্ট্র্যান্ড বৃদ্ধিকরণ বা ইলংগেশন। এবার কি হবে? ওই আরএনএ পলিমারেজ এনজাইম সামনের দিকে আগাবে, প্যাচ খুলবে, বনবে, আর আরএনএ সূত্র তৈরি করতে করতে যাবে, সেটা হচ্ছে ইলংগেশন। কি লিখছে দেখো, আরএনএ পলিমারেজ এনজাইম অপরাপর ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাহায্যে, এখানে আরএনএ পলিমারেজ এনজাইম আরো কিছু উপাদানের সাহায্য নেয়, যেমন ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, এই দুটো উপাদান খুব লাগে। সেই ফ্যাক্টরের সাহায্যে ডিএনএ এর ডাবল হেলিক্স এর প্যাচ খোলে এবং নাইট্রোজেন বেস দ্বয়ের মধ্যকার হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকে। আমরা তো জানি যে সুতা এরকম যে পেঁচানো থাকে, আর তাদের মধ্যে মুখোমুখি নাইট্রোজেন যুক্ত ক্ষারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, সেই প্যাচও খোলে, বন্ড ভাঙে, এই কথাই বলছে। তারপর কি বলছে? মধ্যকার হাইড্রোজেন বন্ড খুলতে থাকে। এর ফলে তাৎক্ষণিকভাবে প্রমোটারের 3 প্রাইম ওএইচ প্রান্তে একটির পর একটি রাইবো নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে। বলেছে যেটা, এই যে দুইটা সুতা, ধরো একটা সুতা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, আর একটা সুতা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এই বাম পাশের সুতাটার বিপরীতে কিছুই হবে না, ডান পাশের সুতাটাই কি হবে, আরএনএ পলিমারেজ এনজাইম বসার পরে যত সামনের দিকে হাঁটবে তত এখানে একটা আরএনএ নিউক্লিওটাইড এনে দাঁড় করিয়ে দিতে থাকবে। কিভাবে? যদি ডিএনএ এর ভিতরে অ্যাডেনিন থাকে, এখানে আনবে ইউরাসিল। ওইটাই বলছে যে এই বেস পেয়ার অনুযায়ী নিউক্লিওটাইড এনে দাঁড় করায় দিতে থাকে। গুয়ানিন থাকলে সাইটোসিন নিউক্লিওটাইড এনে দাঁড় করাবে, সাইটোসিন থাকলে ডিএনএ এর ভিতরে গুয়ানিন নিউক্লিওটাইড এনে দাঁড় করাবে, এবং এই নিউক্লিওটাইড হবে এমন, নতুন যেটা আসবে সেই নিউক্লিওটাইড হবে এমন যে তার ভিতরে সবসময় রাইবোজ শর্করা থাকবে, কারণ এটা তো আরএনএ। সেই কথাটা এখানে বলেছে। এখানে উল্লেখ্য যে নবাগত নিউক্লিওটাইড সমূহের শর্করাটি সবসময় রাইবোজ ধরনের হবে, এবং এর ছাঁচ অ্যাডিনিনের বিপরীতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল যুক্ত হবে। মোদ্দা কথা একই, যদি ডিএনএ এর থাকে ছাঁচ, ডিএনএ এর মধ্যে থাকে অ্যাডিনিন, তাহলে যে নতুন আরএনএ তৈরি হবে সেখানে ইউরাসিল, কারণ অ্যাডিনিনের বিপরীতে থাইমিন আসতে পারবে না, আরএনএ সবসময় ইউরাসিল আসবে। এইভাবে নতুন একটা আরএনএ টুকরা তৈরি হতে থাকবে। কিভাবে? পুরাতন সুতাটা যদি হয় এরকম, 3 টু 5, তাহলে নতুন যে আরএনএ সুতাটা তৈরি হবে সেটা হবে এরকম 5 টু 3, উল্টা ভাবে তৈরি হবে। এটা আমরা জানি, নতুন সুতা সবসময় উল্টা ভাবে তৈরি হয়, সেটাই এখানে বলেছে। ওই যে সাস ডিএনএ এর বিপরীতে একটি নতুন আরএনএ সূত্র 5 টু 3 প্রাইমের দিকে সংশ্লেষিত হবে। তাহলে এটা হচ্ছে ইলংগেশন। এরপর সমাপ্তিকরণ কি? ছাস ডিএনএ সূত্রের পূর্ব নির্ধারিত সমাপ্তি বিন্দু, মানে যেখানে রিপিটেড যাচ্ছে ওইখানে আসার পরে মাত্র আরএনএ পলিমারেজ 1 না, এখানে হবে আরএনএ পলিমারেজ 2। ওইখানে 1 লিখছে, ওটার পাশে আরেকটা 1 লিখে দাও, 2। এনজাইমটি সিগমা ফ্যাক্টরের প্রভাবে নিজেও যেমন খুলে যাবে,
তেমনি যাওয়ার সময় নতুন সৃষ্ট আরএনএটাকে ছুটিয়ে দিয়ে যাবে, বিচ্যুত করে দিয়ে যাবে। এভাবে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি সম্পন্ন হলে বিচ্যুতগামী আরএনএ পলিমারেজটি, মানে যে এনজাইমটা খুলে চলে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, সে খুলে যাওয়া ডিএনএটাকে পুনরায় আবার ডাবল হেলিক্স অবস্থায় ফিরিয়ে দিয়ে যাবে। অর্থাৎ যাওয়ার সময় আরএনএ পলিমারেজ এনজাইমটা মেসেঞ্জার আরএনএটাকে বের করে দিয়ে যাবে, আর ডিএনএ এর মধ্যে যেখানে প্যাচ খুলছিল সেই প্যাচটাকে ফিরিয়ে দিয়ে যাবে। এই কথা বলতে চেয়েছে এখানে। তুমি চাইলে আরো সোজা লিখলেও অসুবিধা নেই। সবশেষে কি হবে? চূড়ান্ত করা হবে কিভাবে? 5 প্রাইম প্রান্তে একটা গুয়ানিন ক্যাপ লাগবে, 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডিনিন লাগবে, একটা টেইল তৈরি হবে, আর অতিরিক্ত যেগুলো কোডন আসছে সেগুলোকে কেটে বাদ দেওয়া হবে। এই ঘটনাটা বলা হয় এমআরএনএ চূড়ান্তকরণ বা স্পেসিং। নোটের মধ্যে এই কথাগুলোই বলা আছে, একবার দুইবার পড়লেই হবে। আর আমি কয়েকটা ভিডিও দিয়েছি ট্রান্সক্রিপশনে, সেই ভিডিওগুলো তোমরা দেখলে ঘটনাটা একদম সোজা, রেপ্লিকেশনের চেয়ে অনেক সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এক দুইবার পড়ো, তারপরে কিছু না বুঝলে সেটা পরে দেখবো। কাল শুক্রবার কেউ যদি কিছু না বুঝো আমাকে ইনবক্সে জানাও। এই চ্যাপ্টারে আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে জিন। তারপরে আমরা নতুন চ্যাপ্টার ধরবো প্রাণের দ্বিতীয় অধ্যায়। আর সময় দেওয়া যাবে না, নামাজের সময় মনে হয় চলেই যাচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো প্রশ্ন অ্যারাইজ করে, করতেই পারে, সে সেটা প্রয়োজন বোধে ইনবক্সে মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চেষ্টা করেছি অনুযায়ী, অনেকেই দেখলাম লিংক কেটে গেছে, নামাজের জন্য কি জানি না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।